বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়রের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কত হওয়া দরকার, কত হওয়া উচিত, এ বিষয়ে আমি আমার মতামত ব্যক্ত করতে চাই। যেহেতু আমি নিজেও একজন ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বা মেম্বার, সেহেতু আমার কথা বলার মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি সঠিক মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বাংলাদেশে চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কিংবা পৌরসভার মেয়রের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হওয়া দরকার মর্মে হাইকোর্টে যে রুল জারি করা হয়েছে, যে আইনজীবীগণ এই রুলটি জারি করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যে কাজটি করেছেন অবশ্যই জনস্বার্থে কাজটি করেছেন, জনগণের কল্যাণের, জনগণের মঙ্গলের জন্য করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে কয়েকটি স্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমত ইউনিয়ন পরিষদ, দ্বিতীয়ত পৌরসভা, তৃতীয়ত উপজেলা পরিষদ, চতুর্থ জেলা পরিষদ, পঞ্চম সিটি কর্পোরেশন এবং এরপরে জাতীয় নির্বাচন। যতগুলো স্তরের নির্বাচন অনুষ্ঠিত হয়, সবগুলো স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়রকে ভিন্নভাবে দেখা হয়, ভিন্নভাবে গুরুত্ব দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা আমি ব্যাখ্যা করছি। যত স্তরে নির্বাচিত প্রতিনিধি হোক না কেন, ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের মধ্য থেকে এজলাসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা আর কাউকে দেওয়া হয়নি, সাংবিধানিকভাবে বিচারিক পাওয়ার দেওয়া হয়নি। তাদের অন্যদের কারোই বিচার করার সাংবিধানিক ক্ষমতা দেওয়া নাই। কিন্তু একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়রকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। প্রত্যেক স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেককেই নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের কাণ্ডারি এবং জনগণের অভিভাবক। সেই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র উন্নয়নের কাণ্ডারি, জনগণের অভিভাবক, একজন বিচারক। অন্যান্য প্রতিনিধিরা কিন্তু জনগণের বিচারক নয়। ইউনিয়ন পরিষদে কিংবা পৌরসভায় গ্রাম আদালত গঠিত আছে। বিচার কার্য সম্পাদন করার জন্য এজলাস গঠন করা হয়েছে। বিচারকেরা এক পাশে থাকেন, বাদী বিবাদী আরেক দুই পাশে থাকেন। এভাবেই তারা তাদের বিচার কার্য সম্পাদন করেন। ইউনিয়নের জনগণ কিংবা পৌরসভার জনগণ কোনো সমস্যায় পড়লে তারা বিচার কার্য জন্য তারা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় তারা লিখিতভাবে বিচারের আবেদন করেন, বিচার প্রার্থী হন। দুঃখের বিষয় হলেও সত্য,
অধিকাংশ পরিষদে বিচারকগণ লিখিত রায় দিতে পারেন না, দেন না, গড়িমসি করেন। অথচ তাদেরকে লিখিত রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে, বিচারের জন্য আদালত গঠন করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র পদাধিকার বলে তারা প্রধান বিচারপতি। তারা তাদের বিচার কার্য সম্পাদন করার ক্ষেত্রে চেয়ারম্যান কিংবা মেয়রগণ বিচার বেঞ্চ গঠন করেন বা বিচার বোর্ড গঠন করেন। এই বোর্ডের কিংবা বেঞ্চের প্রধান বিচারপতি হচ্ছেন পদাধিকার বলে চেয়ারম্যান, আর অন্যান্য সদস্য হচ্ছেন মেম্বারের মধ্য থেকে, পুরুষ মেম্বারের মধ্য থেকে 2 জন এবং মহিলা মেম্বারের মধ্য থেকে 1 জন। তাহলে পুরুষ মেম্বারের মধ্য থেকে 2 কিংবা 3 জনকে নেন এবং মহিলা সদস্যের মধ্য থেকে 1 জনকে নিয়ে চেয়ারম্যান কিংবা মেয়র বিচার বেঞ্চ বা বিচার বোর্ড গঠন করেন। অন্যান্য মেম্বারগণ কেউ বাদীর পক্ষে, কেউ বিবাদীর পক্ষে ওকালতি করেন। সরকারিভাবে আলাদা কোনো উকিলের ব্যবস্থা করা নাই, মেম্বারগণই উকিলের ভূমিকা পালন করেন, কিন্তু তারা বিনামূল্যে সেবা দান করবেন। বিচার কাজ সম্পাদনের দিন যখন বিচার বেঞ্চ বসবেন, চেয়ারম্যান তার বেঞ্চের অন্যান্য সদস্যদের নিয়ে বসবেন, বিচার কাজ চলমান থাকবে। বাদী বিবাদীর কথা তারা নিজেরাও পেশ করতে পারবেন কিংবা অন্যান্য মেম্বারদেরকে উকিলের ভূমিকায় তারা তাদের কথাগুলো তাদের দ্বারা বলতে পারবেন। বিচার কাজের শেষে বিচার বেঞ্চে যারা সদস্য থাকেন এই বিচারের উপরে তারা লিখিত মতামত ব্যক্ত করেন। সব সদস্যদের লিখিত মতামতের উপর ভিত্তি করে প্রধান বিচারপতি, এই গ্রাম আদালতের প্রধান বিচারপতি, চেয়ারম্যান কিংবা মেয়র রায় প্রদান করেন। রায় প্রদান করার ক্ষমতা একমাত্র চেয়ারম্যানের কিংবা মেয়রের। জনগণ যেরকম লিখিতভাবে বিচার প্রার্থী হন, দুঃখের বিষয় হলো সত্য, ম্যাক্সিমাম পৌরসভায় বা ইউনিয়ন পরিষদে তারা লিখিত রায় দিতে পারেন না, ব্যর্থ হন, গড়িমসি করেন। ফলে কিংবা তারা রায় যদি দিয়েও থাকেন মুখে মুখে বলেন তুমি এটা করো, ওই ওটা করুক, এইটা করুক, হ্যান ত্যান একটা মৌখিকভাবে তারা ফয়সালা দেন, লিখিত রায় তারা দেওয়ার সাহস পান না, করেন না। এর ফলে হয় কি, জনগণগুলো আবার হয়রানির শিকার হয়ে তারা থানায় আশ্রয় নেন, সেখানে গিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করেন। থানা কর্তৃপক্ষ তাদের লিখিত অভিযোগ গ্রহণ করে বাদী বিবাদীকে ডেকে তারা সালিশি বৈঠক করেন। তাদের গ্রাম আদালত নাই, তারা বিচার করতে পারেন না, তারা সালিশ করেন। সালিশি বৈঠকের মাধ্যমে তারা বিচার কাজ সম্পাদন করেন। এই সালিশি বৈঠকের মাধ্যমে বিচার কাজ সম্পাদন যদি করতে পারেন তাহলে উভয়ের মধ্যে তাদের বিরুদ্ধে মিটমাট করে মীমাংসা করে দেন। আর যদি করতে ব্যর্থ হন তারা তা মামলা রুজু করে কোর্টে প্রেরণ করেন। এই মামলাগুলো যখন কোর্টে যায়, যখন দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন মামলাগুলো পান, তখন তারা দেখেন যে এই মামলাগুলো বিশেষ করে ইউনিয়ন পরিষদের এখতিয়ারভুক্ত। ইউনিয়ন পরিষদে এই মামলাগুলো বিচার করার ক্ষমতা রাখে। ইউনিয়ন পরিষদ অর্থাৎ গ্রাম আদালত 3 লক্ষ টাকা বা সমপরিমাণ পর্যন্ত তারা বিচার কার্য সম্পাদন করতে পারবে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, সেটা ফৌজদারি হোক কিংবা দেওয়ানি হোক।
ফৌজদারি মামলার অভিযোগ দায়েরের ক্ষেত্রে অভিযোগ দাখিলের সময় ফি দিতে হয় 10 টাকা, আর দেওয়ানির ক্ষেত্রে দিতে হয় 20 টাকা। তারা বিনামূল্যে তারা বিচার সেবা পাবেন। যখন ম্যাজিস্ট্রেট যখন দেখেন যে এই মামলাগুলো ইউনিয়ন পরিষদের কিংবা পৌরসভার চেয়ারম্যানের কিংবা মেয়রের এখতিয়ারভুক্ত, তখন সেই মামলাগুলো আবার রেফার করে ইউনিয়ন কিংবা পৌরসভায় প্রেরণ করা হয়। যখন এই মামলাগুলো যখন আবার রেফার হয়ে ইউনিয়নে চলে আসেন, অনেক চেয়ারম্যান আছেন তারা বোঝেই না যে এই মামলাগুলো আপনি এগুলো মামলা এখন কাগজ পাঠিয়েছে, এগুলো কী করতে হবে তারা বোঝে না। না বোঝার কারণে তারা বিচার কাজও পরবর্তীতে করতে পারে না। ওই মামলাগুলো, ওই ফাইলগুলো মাসের পর মাস, বছরের পর বছর তারা ইউনিয়ন পরিষদে ফেলে রাখে। আবার কোর্টেও তারা কোনো রিপোর্টও প্রেরণ করতে পারে না। বিচার করতে না পারলে রিপোর্ট কি প্রেরণ করবে? এর কারণে হয় জনগণ যারা বিচার প্রার্থী হয়েছেন তারা ইউনিয়ন পরিষদে কখনো দৌড়াদৌড়ি করেন, আবার কখনো কোর্টে দৌড়াদৌড়ি করেন। তারা চরম হয়রানির শিকার হন। এই হয়রানি হওয়ার কারণে আমার মনে হয় আজকে 2 জন আইনজীবী দৃষ্টিতে এই বিষয়গুলো উঠে এসেছে। তারা হাইকোর্টে রিট করে রুল জারি করেছেন। এমনও দেখা যায় যে দেওয়ানি মামলার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে যখন কাগজপত্র, জমির দলিলপত্র যখন দেখাদেখি হয়, চেয়ারম্যানগণ দলিলও করতে পারে না। কোথায় ক্রেতার নাম থাকে, কোথায় বিক্রেতার নাম থাকে, দলিলের কোন জায়গায় জমির তফসিল লেখা থাকে, এগুলো শুধু দলিলের পাতা উল্টায় মাথার চুল টানাটানি করে, খুঁজে পায় না। এরকম অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত লোক যদি চেয়ারম্যান হয়, তাহলে তারা কিভাবে বিচার কার্য সম্পাদন করবে? একজন এমপি, একজন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা উন্নয়নমূলক কাজ করে, উন্নয়নের কাণ্ডারি, জনগণের অভিভাবক। কিন্তু একজন চেয়ারম্যান শুধু অভিভাবক, উন্নয়ন কাণ্ডারি, সেই সাথে একজন বিচারক। বিচারককে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত না হলে সে কী বিচার করবে? তারা যদি শিক্ষিত হতো, আমি মনে করি যে চেয়ারম্যানের ক্ষেত্রে যে রুল জারি করা হয়েছে ডিগ্রি পাস, আমি মনে করি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা MA পাস করা দরকার। আর মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা কিংবা কমিশনারের শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস করা দরকার। কারণ হলো বিচার বোর্ডের শত শত মেম্বাররাই থাকেন। চেয়ারম্যান যেরকম ভূমিকা পালন করেন, মেম্বারগণ সেরকম একই ভূমিকা পালন করেন। সবার মতামতের উপর ভিত্তি করে চেয়ারম্যান রায় দেন। তাহলে মেম্বার যদি অশিক্ষিত হয়, তাহলে সে তার কি মতামত ব্যক্ত করবে, কি রায় দেবে? সুতরাং চেয়ারম্যানকে MA পাস এবং মেম্বারকে ডিগ্রি পাস করার দাবি জানাচ্ছি। একটি ইউনিয়নে একজন চেয়ারম্যান লাগে, শত শত চেয়ারম্যান লাগে না। আর একটা ইউনিয়নে শত শত MA পাস আছে, লোক আছে, বেকার আছে, লোকের অভাব হবে না। একটা ওয়ার্ডে একটা মেম্বারই লাগে। গ্রাজুয়েট পাস করলে গ্রাজুয়েট পাসের মেম্বারের অভাব হবে না। অসংখ্য গ্রাজুয়েট ইয়ং জেনারেশন প্রতি ওয়ার্ডে আছে। দেশকে যদি উন্নত করতে চায়, সুবিচার যদি নিশ্চিত করতে চাই বা চান, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো তেনারা যেন মেয়র এবং চেয়ারম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে MA পাস করে এবং মেম্বারদের ক্ষেত্রে যেন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস করে। এটি আমার মতামত ব্যক্ত করলাম। আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।